দিশা, রানী, স্বপ্নে এবং কুহেলি 4 যমজ বোন তাদের মা বিপাশা দেবী এবং বাবা বিনোদ বাবুর সঙ্গে বাস করে। আর এখন তারা 4 বোন একই সঙ্গে একই কলেজে পড়াশোনা করে। একদিন কলেজে। কি ব্যাপার দিশা, তুমি পরীক্ষায় এত খারাপ রেজাল্ট করেছো কেন? তুমি তোমার রিপোর্ট কার্ড দেখেছো? প্রত্যেকটা বিষয়ে ডি গ্রেড পেয়েছো। তোমার লজ্জা করে না? তোমার থেকে তো আমি এটা আশা করতে পারি না। আপনি কি বলছেন কি স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি ডি গ্রেড পাবো কেন? আপনি তো বরাবরই জানেন যে আমি পড়াশোনায় ভীষণ ভালো, তাই আমার পক্ষে ডি গ্রেড পাওয়া সম্ভব নয়। একদম মিথ্যা কথা বলো না। এই যে কালকে তোমার সাথে দেখা হলো আর তুমি পরিষ্কার বলে দিলে যে তুমি নাকি আর পড়াশোনা করতে পারবে না, আর তোমার এবার পরীক্ষার রেজাল্টও খারাপ হবে। আর আমি তোমাকে বললাম যে তোমার মা বাবাকে দেখা করতে। কোথায় তোমার মা বাবা? আপনি কি বলছেন স্যার? কালকে আমি কলেজেই আসিনি, কারণ আমার শরীর খারাপ ছিল। আর আপনি কাকে দেখেছেন বলুন তো? আপনি ঠিক করে বলুন। এভাবেই দিশা কলেজে স্যারের কথা বুঝে উঠতে পারে না। আসলে কমলবাবু 4 বোনের মধ্যে গুলিয়ে ফেলে। আর আগের দিন যখন কমলবাবু কলেজে আসে তখন তার সঙ্গে রানী, স্বপ্নে এবং কুহেলির দেখা হয়। আর তাদেরকে যেহেতু একেবারে একই রকমের দেখতে, তাই কমলবাবু তাদের মধ্যে থেকে দিশাকে শনাক্ত করতে পারে না। উফ বাবা, তোমাদের বোনদের দেখলাম আমি একেবারে গন্ডগোলে পড়ে যাই। এবার কি করে বুঝবো যে কে দিশা? আমরা একটু দিশার সাথে কথা আছে। আমি চাই ওকে একটু এক্সট্রা স্পেশাল ক্লাস দিতে, কেননা আমার বিশ্বাস ওই একমাত্র আমাদের কলেজের নাম উজ্জ্বল করতে পারবে। স্যারের কথা শুনে 3 বোন খুবই রেগে যায়, কারণ তারা দিশার এমন প্রশংসা কিছুতেই পছন্দ করতে পারে না। ফলে তারা তখনই নিজেদের মধ্যে এক বদমাইশি ফন্দি করে ফেলে। আর পরের দিন রানী দিশার জায়গায় কমলবাবুর কাছে গিয়ে বলে, আপনি কি বলছেন স্যার? আমার পক্ষে কলেজের নাম উজ্জ্বল করা মোটেই সম্ভব নয়। আর আমি কিন্তু দিশা বলছি, আমি এবছর খুব খারাপ পরীক্ষা দিয়েছি। যখন আমার রিপোর্ট কার্ড আসবে তখন আপনি বুঝতেই পারবেন আমি সব কটা বিষয়ে ডি পাবো। আর আমার থেকে আপনি কোনো রকম আশা করবেন না। এভাবে রানী যখন দিশা সেজে কথা বলে তখন কমল স্যার তার সব কথা বিশ্বাস করে, যার ফলে কমল স্যারের খুবই খারাপ লাগে। আর কিছুক্ষণের মধ্যে কলেজের রেজাল্ট আউট হয়। আর তখন কমলবাবু দেখে যে সত্যিই দিশার রেজাল্টে ডি লেখা আছে। আসলে কিছুদিন আগে পরীক্ষার সময় যখন 4 বোন একসঙ্গে বসে পরীক্ষা দেয় তখন ইচ্ছা করে রানী নিজের খাতায় দিশার নাম লিখে আসে, কারণ রানী পড়াশোনাতে ভীষণই খারাপ ছিল। আর পরীক্ষা শেষ হয়ে গেলে রানী স্বপ্নে এবং কুহেলিকে বলে, স্বপ্না, কুহেলি, তোদের কথা মতো আমি কিন্তু আমার খাতায় দিশার নাম লিখে এসেছি, কিন্তু আমার খাতার সঙ্গে সঙ্গে দিশার খাতাও তো চেক করা হবে। তখন একই নামের যদি 2খানা খাতা পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা একেবারে গন্ডগোল হয়ে যাবে। একটা খাতায় ভালো নাম্বার আর অন্য খাতায় খারাপ নাম্বার থাকবে। তখন কিন্তু সবাই বুঝতে পেরে যাবে যে খারাপ নাম্বারটা আমিই পেয়েছি। আরে, তোর বাকি 2 বোন থাকতে তুই এত চিন্তা করছিস কেন? তোকে বাঁচানোর আর একটা বুদ্ধি আমার মাথায় আছে, তুই একদম চিন্তা করিস না। এভাবেই স্বপ্নে এবং কুহেলি রানীকে আরো একটা দুর্দান্ত আইডিয়া দেয়। আর সেই আইডিয়া শোনার পর রানী খুবই খুশি হয়। তাই যেই রুমে পরীক্ষার খাতা থাকে তখনই স্বপ্নে এবং কুহেলি সেই রুমের সামনে চলে যায়। আর সেই রুমে তখন তরুণবাবু গার্ড দেয়। তরুণ আঙ্কেল, আমি দিশা। আমাকে কমল স্যার পাঠিয়েছে, বলেছে স্যার ক্লাসরুমে ঢুকে আমাদের ক্লাসের খাতাগুলো স্যারকে দিয়ে আসতে, কারণ স্যারের পায়ে ব্যথা, তাই স্যার উপরে উঠতে পারবেন না। এরকম হয় নাকি? কলেজের ফাইনাল ইয়ারের খাতা আমি তোমাদের হাতে দিয়ে দেবো? আমি জানি তুমি ভালো স্টুডেন্ট আর কমল স্যার তোমাকে বিশ্বাস করে, কিন্তু এটা তো সম্ভব নয়। তুমি স্যারকে বলে দাও যে আমি তোমার হাতে খাতা দিতে পারবো না। তরুণবাবুর কথা শুনে স্বপ্না ভীষণই বিপদে পড়ে। আর এমন সময় ইচ্ছা করে রানী সেখানে চলে আসে। আর রানীর হাতে থাকে বেশ গরম গরম ডিমের ডেভিল, চিকেন চাপ এবং গরম গরম বিরিয়ানির প্যাকেট। এমন সময় এত কিছু খাবার দেখে তরুণবাবু ভীষণই লোভে পড়ে যায়। এই দিশা, তুই এখানে কি করছিস? নিচে যা। আজকে আমাদের পরীক্ষা শেষ বলে প্রিন্সিপালের তরফ থেকে গরম গরম বিরিয়ানি, চিকেন চাপ আর তার সাথে ডিমের ডেভিল দেওয়া হচ্ছে। তুই খাবি না? তাড়াতাড়ি নিচে গিয়ে খেয়ে আয়। এমনিতেই ভিড় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খাবার শেষ হয়ে যাবে। আর তরুণ আঙ্কেল, আপনিও খাবেন না নাকি? রানীর কথা শুনে তরুণবাবু ভীষণই বিপদে পড়ে। আর সে যেহেতু ঘরের সামনে থেকে যেতেও পারে না, তাই সে কি করবে বুঝতে পারে না। তাই এমন সময় কোনো উপায় না পেয়ে সে দিশার হাতে সেই ঘরের চাবি দিয়ে দেয় আর তাকে আলমারি থেকে পরীক্ষার খাতাগুলো বের করে নিতে বলে। আর তখনই সে দৌড়ে দৌড়ে নিচে খাবার নেওয়ার জন্য নেমে যায়। কিন্তু সেই পথে তার সঙ্গে কুহেলির দেখা হয়। আর তখনই কুহেলির কাছ থেকে সে জানতে পারে যে ইতিমধ্যেই খাবার শেষ হয়ে গেছে। তাই এমন সময় তরুণবাবু বলে, তোমরা 4 যমজ বোন এক খাবার নিয়ে কি করবে? হ্যাঁ, তোমরা বরঞ্চ একটা প্যাকেট আমাকে দিয়ে দাও, আর 3টে প্যাকেট নিয়ে 4 জন ভাগ করে খেয়ে নেবে, কেমন? তরুণবাবুর কথা শুনে কুহেলি হাসতে হাসতে তার খাবারের প্যাকেট তরুণবাবুকে দিয়ে দেয়, কারণ ইচ্ছা করেই কুহেলি নিচে দাঁড়িয়ে থাকে যাতে তরুণবাবু তাদের জালে ফেসে যায়।
আর অন্যদিকে রানী এবং স্বপ্না ইতিমধ্যেই আলমারি থেকে পরীক্ষার খাতাগুলো বের করে দিশার খাতায় রানীর নাম লিখে দেয়। এভাবেই খাতায় হেরফের হয়ে যায়। আর তারা দুজনে মিলে তখনই ঘরে তালা দিয়ে তরুণ বাবুকে চাবি দিয়ে দেয়। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর যেদিন রেজাল্ট বেরোনোর দিন আসে সেদিন দিশার ভীষণ পরিমাণে জ্বর হয়। তাই দিশা রানীকে বলে, শোন রানী, তোরা তিনজনে তো কলেজে যাচ্ছিস, তাই তোরা তিনজনে আমার রিপোর্ট কার্ডটা নিয়ে আসবি, কারণ আমার আজকে খুব শরীর খারাপ, আমি কিছুতেই কলেজে যেতে পারবো না। আর কমল স্যারকে বলিস আমি প্র্যাকটিক্যাল পরীক্ষার আগের দিন এক্সট্রা ক্লাস নেব। হ্যাঁ, তুই রেস্ট কর আর চিন্তা করিস না, তুই যা যা বলেছিস আমরা তাই তাই বলে দেব। এই বলে তিন বোন মিলে কলেজে চলে যায়। আর সেই দিনই তাদের সঙ্গে কমল স্যারের দেখা হয়। আর যখন রিপোর্ট কার্ড বেরোয় তখন দিশার রিপোর্ট কার্ডে ডি লেখা থাকে, যার ফলে কমল স্যার দিশার উপর ভীষণ পরিমাণে রাগ করে। আর পরের দিনই সে দিশাকে দেখে ভীষণই বকাবকি করতে শুরু করে দেয়। কিন্তু দিশা কিছুতেই বুঝতে পারে না যে তার রেজাল্ট এতটা খারাপ কিভাবে হতে পারে। তাই দিশা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। স্বপ্না, কোহেলি, এবার আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছি, তাই আমি তোদেরকে গরম গরম চিকেন বার্গার খাওয়াবো। আর দিশা, তুই কিছু মনে করিস না, তোর পরীক্ষাটা মনে হয় খারাপ হয়েছে, তাই জন্য তুই ডি পেয়েছিস আর আমি এ পেয়েছি। এভাবেই তিন যমজ বোন দিশাকে খুবই অপমান করতে শুরু করে। আর দিশার খুবই খারাপ লাগে। দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন চার বোন মিলে শপিং মলে শপিং করতে যায়। আর শপিং করতে যাওয়ার পর তারা যখন একটা শাড়ির দোকানে ঢোকে তখন রানী, স্বপ্নে এবং কুহেলির দামি দামি তিনটে শাড়ি পছন্দ হয়, কিন্তু তখন তাদের কাছে টাকা থাকে না। আর এমন সময় তারা দেখে যে সেই দোকানের মালিক দিশার সঙ্গে গল্প করছে। ম্যাডাম, আপনাকে কিন্তু খুব সুন্দর দেখতে, আপনি লাল রঙের শাড়িটা কিনতেই পারেন, খুব ভালো লাগবে। আপনার গায়ের রংটা একেবারে টসটসে ফর্সা, দারুণ মানাবে আপনাকে। না না দাদা, এত দামি শাড়ি কেনার মতো আমার ক্ষমতা নেই। এই শাড়ির দাম 50,000 টাকা, সুতরাং এত দাম দিয়ে আমি শাড়ি কিছুতেই কিনতে পারবো না। এত দামের কথা চিন্তা করছেন কেন? আর আমাকে প্লিজ দাদা বলবেন না, আমি আপনার দাদার মতো নয়, বন্ধুর মতো ভাবতে পারেন। আর আপনি শাড়ি নিয়ে যান, কোনো টাকা লাগবে না, শুধু বিনিময়ে একদিন আমার সাথে চা খেতে যাবেন, তাহলেই আমি খুশি হব। পিন্টুর এরকম খেজুরি আলাপ মোটেই দিশার পছন্দ হয় না। তাই তখনই দিশা দোকান থেকে শাড়ি না কিনে বেরিয়ে যায়। কিন্তু সেই সুযোগ ব্যবহার করে দিশার বাকি তিন যমজ বোন। আর তাদের যেহেতু ভীষণ লোভ, তাই তারা তিনটে দামি দামি শাড়ি পছন্দ করে। আর তারা একে একে দিশা সেজে পিন্টুর সামনে চলে যায়। বলছি শোনো না, তুমি যে বললে ওই লাল রঙের শাড়িটা আমাকে পরলে খুব ভালো লাগবে, কিন্তু আমার জানো তো ওই কালো রঙের শাড়িটা পছন্দ। তুমি আমাকে যদি ওই কালো রঙের শাড়িটা উপহার দাও তাহলে আমি চা কেন, দুপুরে তোমার সঙ্গে গিয়ে লাঞ্চ পর্যন্ত করতে পারি। রানীর কথা শুনে পিন্টুর চোখ একেবারে চকচক করে ওঠে। তাই সে তাড়াতাড়ি করে 1 লক্ষ টাকা দামের কালো শাড়ি প্যাক করে রানীর হাতে ধরিয়ে দেয়, কারণ সে ভাবে হয়তো দিশা তার কাছ থেকে শাড়ি উপহার চাইছে। আর এমন সময় পিন্টু যখন রানীর কাছ থেকে ফোন নাম্বার চাই, আর একটু অপেক্ষা করো, আমি এখনো দোকানে ঘোরাফেরা করছি, আর যদি কোনো শাড়ি পছন্দ হয় তাহলে সেই শাড়িগুলো নিয়ে শেষে যাওয়ার সময় আমি তোমাকে ফোন নাম্বার দিয়ে যাব, কেমন? ও, তুমি আরো শাড়ি পছন্দ করবে? তাহলে কিন্তু আমার সাথে ডিনার আর লাঞ্চ করতে যেতে হবে, আর তারপর আমার সাথে ঘুরতেও যেতে হবে। বলো তুমি রাজি কিনা? পিন্টুর কথা শুনে রানী মনে মনে হাসতে শুরু করে। আর সেই কালো শাড়ি নিয়ে লুকিয়ে লুকিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। আর এমন সময় স্বপ্না পিন্টুর সামনে একটা দামি গোলাপি রঙের শাড়ি পরে চলে আসে। আর পিন্টু তাকে দেখে খুবই অবাক হয়ে বলে, বাহ, তোমাকে আমার দোকানের এই গোলাপি রঙের শাড়িটা পরে খুব ভালো লাগছে। আর এই শাড়িটা আমার দোকানের স্পেশাল এডিশন, আমি কাউকে বিক্রি করিনি, ভেবেছিলাম যখন আমার গার্লফ্রেন্ড হবে তখন তাকে দেবো, তাই তুমি এখন এটা নিতে পারো। থ্যাংক ইউ পিন্টু, তুমি খুব ভালো মানুষ। তাহলে আমি এই শাড়িটা নিয়ে নিচ্ছি, আর এই শাড়িটা পরে আমি তোমার সঙ্গে ডিনার করব, লাঞ্চ করব, ঘুরতে যাব, কেমন? এই বলে স্বপ্না আবার দিশা সেজে পিন্টুকে ঘোল খাইয়ে দেয়। আর স্বপ্না যখন সেই গোলাপি রঙের শাড়ি পরে দোকানের বাইরে বেরিয়ে যায় তখন কুহেলি আবার দিশা সেজে একটা সুন্দর পিচ কালারের শাড়ি নিয়ে পিন্টুর সামনে গিয়ে উপস্থিত হয়। আর এমন সময় পিন্টুর চোখ একেবারে ধাঁধিয়ে যায়। আমি লাল কালো গোলাপি শাড়ি দেখার আগে কেন যে এই পিচ কালারের শাড়িটা দেখলাম না বলো তো? দেখো না, এই শাড়িটার দাম 5 লক্ষ টাকা। এমনিতেই আমি তোমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা শাড়ি নিয়ে ফেলেছি, তাই আমার মনে হয় না এই শাড়িটা আমি আর কিনতে পারবো। এসব কথা একদম বলতে নেই, এই দোকান তো তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। তুমি এই শাড়িটা পছন্দ না হয় ওই শাড়িটা নাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এবার তোমার নাম্বারটা দয়া করে আমাকে দাও। কুহেলি পিন্টুর কথা শুনে খুবই খুশি হয়। তাই সে তখনই পিচ কালারের শাড়ি নিয়ে ইচ্ছা করে দিশার ফোন নাম্বার দিয়ে দোকান থেকে চলে যায়। আর এভাবেই তিনজনে মিলে দোকানের বাইরে বেরিয়ে দিশাকে ফাঁসিয়ে তার উপর ভীষণ পরিমাণে হাসাহাসি করতে শুরু করে।
আর এতক্ষণ ধরে দিশা একা একা শপিং মলে ঘোরার পর যখন সে তার বোনেদের কাছে আসে, তখন দিশা তার বোনেদেরকে নানান রকম প্রশ্ন জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দিতে চায় না। আর এভাবেই তারা 4 বোন দামি দামি শাড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু দিশার কাছে কোনো শাড়ি থাকে না। আর এমন সময় রাত্রিবেলা হঠাৎ করে দিশার ফোনে একটা অন্য নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? এ কি, আমাকে চিনতে পারলে না ডার্লিং? আমি তোমার পিন্টু বলছি। ওই যে সকালবেলায় আমার দোকান থেকে তুমি 9 লক্ষ টাকা শাড়ি উপহার নিয়ে গেলে, আর তার বিনিময়ে তুমি কিন্তু বলেছো কালকে আমার সাথে ডিনার করতে বা লাঞ্চ করতে যাবে, আর ঘুরতেও যাবে। আমি কিন্তু কালকে গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে চলে যাব, তুমি তৈরি থেকো প্লিজ। আপনি কি পাগল নাকি ছাগল? আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আর আমি আপনার দোকান থেকে 9 লক্ষ টাকা শাড়ি নিতে যাব কেন? আপনার লজ্জা করছে না আমার নামে মিথ্যা কথা বলতে? এবার যদি আমাকে একবারও ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করে দেব। এমন সময় দিশার কথা শুনে পিন্টু খুবই রেগে যায়। এই যে ম্যাডাম, একদম ফালতু কথা বলবেন না। আপনি 9 লক্ষ টাকা শাড়ি আমাকে ধোকা দিয়ে নিয়ে যেতেই পারেন, কিন্তু আমি আপনার নামে 9 লক্ষ টাকার বিল কেটে রেখেছি। আমাকে অত সস্তা ভাববেন না। সুতরাং আপনি যদি আমার সাথে ঘুরতে না যান তাহলে কালকের মধ্যে আমাকে 9 লক্ষ টাকা শোধ করে দেবেন। অসভ্য মেয়ে একটা। এরকম সাদা সিধা ছেলেদেরকে ভালোবাসার লোভ দেখিয়ে তাদেরকে লুটতে আপনার লজ্জা করে না? আর আপনি নিজেই তো আমাকে আপনার বাড়ির অ্যাড্রেস দিয়ে গেছেন, আমি কিন্তু সব জানি। তাই কালকের মধ্যে 9 লক্ষ টাকা যেন আমার ব্যাংকে চলে আসে বলে দিলাম। এই কথা বলে পিন্টু দিশার মুখের উপর ফোন কেটে দেয়। আর এমন সময় দিশা ভয়ের চোটে কান্নাকাটি করতে শুরু করে দেয়, কারণ সে সত্যিই কোনো রকম শাড়ি উপহার পায়নি। কিন্তু এমন সময় দিশার কাছে বিষয়টা পুরোপুরিভাবে পরিষ্কার হতে শুরু করে, কারণ আজকেই সে তার বাকি 3 যমজ বোনের হাতে দামি দামি শাড়ির ব্যাগ দেখেছিল। তাই দিশা যখন কাঁদতে কাঁদতে তার বাকি 3 বোনকে বিষয়টা জিজ্ঞাসা করে, তখন তার 3 বোন বেমালুম বিষয়টা অস্বীকার করতে থাকে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা কেন শাড়ি উপহার নেব? আমরা নিজেদের টাকা দিয়ে এই শাড়ি কিনেছি, সুতরাং তুই কোথা থেকে 9 লক্ষ টাকা দিবি আমরা জানি না। তোরা কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারি না? আমার পরীক্ষার রিপোর্ট কার্ড চেঞ্জ করা থেকে এখন শাড়ি কিনে আমাকে ফাঁসিয়ে দেওয়া, সমস্ত কিছুই আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি এবার বাবা মাকে সব কথা বলবো, আর ওনারা যখন জিজ্ঞাসা করবে যে তোদের কাছে এত দামি দামি শাড়ি কোথা থেকে এলো, আর তারপর সেই দোকানের মালিকের সঙ্গে আমি কথা বলিয়ে দেব, এমনকি সিসিটিভি ক্যামেরাও চেক করতে বলবো, তখন তোরা এমনিতেই ধরা পড়ে যাবি। কারণ ভুলে যাস না আমরা 4 জন একসঙ্গে দোকানে ঢুকেছিলাম। দিশার কথা শুনে তার 3 যমজ বোন ভীষণই ভয় পেয়ে যায়, কারণ সত্যিই পিন্টুর অত বড় দোকানে সিসিটিভি আছে, আর সিসিটিভি ক্যামেরা চেক করলে সমস্ত সত্যিটা সকলের সামনেই চলে আসবে। তাই এমন সময় দিশার 3 বোন কি করবে বুঝতে না পেরে তারা নিজেদের মুখে সমস্ত সত্যি কথা স্বীকার করে, আর যার ফলে তাদের বাবা মা দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায়। চিন্তা করিস না দিশা, আমি 9 লক্ষ টাকা দোকানে শোধ করে দেবো। কারণ এখন যদি টাকা না দিই তাহলে আমাদের মান সম্মান বলে আর কিছু থাকবে না। আর বাকি 3 বোন তোমরা কান খুলে শুনে নাও, কাল থেকে তোমাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ। বাবার মুখে এমন কথা শুনে দিশার 3 বোন একেবারে লজ্জায় মুখ নিচু করে থাকে। আর পরের দিনই বিনোদবাবু দোকানের মালিক পিন্টুকে 9 লক্ষ টাকা শোধ করে দেয়। কিন্তু সেদিনের পর থেকে দিশাকে তার বাকি 3 যমজ বোনের জন্য কোনো রকম অপমান সহ্য করতে হয় না। সঙ্গীতা এবং রূপালী 2 যা ছিল, তারা তাদের স্বামী, ছেলে মেয়ে এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাস করত। তাদের স্বামীরা অর্থাৎ বাড়ির 2 ছেলে আকাশ এবং আবির 2 ভাই একই ফ্যাক্টরিতে কাজ করত। আর তারা 2 ভাই যা টাকা ইনকাম করত তাই দিয়ে তাদের সংসার খুবই হেসে খেলে চলে যেত। কিন্তু তবুও সঙ্গীত এবং রূপালী 2 বোমার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ লেগেই থাকতো। কখনো ঘরের কাজকর্ম করা নিয়ে, কখনো ছেলে মেয়েদের দেখাশোনা করা নিয়ে, আবার কখনো বা জমির ভাগাভাগি নিয়ে তারা 2 যা ঝগড়া ঝামেলা করেই থাকতো। এর ফলে তাদের শাশুড়ি মা ভুক্তভোগীতে পরিণত হতো। আর এখন বর্ষাকালে তাদের 2 জায়ের ঝগড়াঝাটির পরিমাণ আরো বেড়ে যায়। এমনই একদিন সকালবেলা, কিরে ছোট, তুই তো দেখছি ভীষণ চালাক। সকাল সকাল উঠে সব জামা কাপড় কেচে নিলি, আর উঠানের সব দড়িগুলোতে নিজের জামা কাপড় মেলে দিয়েছিস। আমি জামা কাপড় মেলবো কোথায় এবার? আমার তো জামা কাপড় মেলার আর কোনো জায়গাই নেই। এতে চালাকের কি আছে দিদি? আমি যদি সকাল সকাল উঠে আমার কাজ মিটিয়ে নিই এতে তো আমারই সুবিধা। আর তাছাড়া এখন তো বর্ষাকাল, আমার ছেলেটা অনেক জামা কাপড় নোংরা করছে, তাই আমি জামা কাপড় জমিয়ে না রেখে প্রত্যেকদিন কেচে দিচ্ছি। আরে তোর বোধহয় একাই বাচ্চা আছে, আমার তো বাচ্চা নেই। তুই যদি রোজ রোজ জামা কাপড় কেচে উঠানের দড়িগুলোতে মেলে দিস তাহলে আমি জামা কাপড় কেচে কোথায় মেলবো? তোর মাথায়? সেটা তোমার টেনশন, তুমি কোথায় জামা কাপড় মেলবে তা নিয়ে আমি চিন্তা করতে যাব কেন? এতই যদি জামা কাপড় কোথায় মেলবে তোমার চিন্তা হয় তাহলে সকাল সকাল উঠে জামা কাপড় কেচে নাওনি কেন? আর এমনিও এখন আকাশে অনেক মেঘ করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তাই তুমি আজকে জামা কাপড় কেচো না, তাতেই ভালো হবে।
আমি কি এখন তোর কথা শুনে কাজ করব নাকি? তাড়াতাড়ি উঠানের দড়িগুলো থেকে জামা কাপড় তুলে ফাঁকা কর, আমি এখনই জামা কাপড় কেচে নিয়ে আসছি। আমিও দেখি আমার জামা কাপড় এখান থেকে কে সরায়। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখি কার এত সাহস আমার জামা কাপড় এখান থেকে সরিয়ে দেয়। তুই আমার সাহস দেখতে চাইছিস? দাঁড়া, আমি দেখাচ্ছি। এই নে, আমি তোর শাড়ি কাদার মধ্যে ফেলে দিয়েছি, দেখ তোর শাড়ি আরো পরিষ্কার হয়ে গেছে, একেবারে নতুন চকচক করছে, দেখ। এই দেখে রূপালী প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে তার বড় জায়ের উপর প্রতিশোধ নেবে বলে তখনই তার বড় জায়ের ঘরে চলে যায়, আর সঙ্গীতার আলমারি থেকে একটা নতুন বেনারসি শাড়ি বের করে নিয়ে আসে, আর সেই শাড়ি সে উঠানের জলকাদার মধ্যে ফেলে দেয়। আর যা দেখে সঙ্গীতাও খুবই রেগে যায় এবং রূপালীর গালে ঠাসিয়ে একটা চড় মারে। আর রূপালীও নিজেকে কম বলে মনে করে না, সেও তার বড় জায়ের গায়ে হাত তুলতে শুরু করে। আর তারা দুজনেই উঠানের জলকাদার মধ্যে একেবারে ফুটবল খেলার মতো একে অপরের সঙ্গে মারপিট করতে থাকে। আর তাদের মধ্যে মধ্যস্থতা করতে তখনই তাদের শাশুড়ি মা সেখানে ছুটে আসে। আরে কি হচ্ছেটা কি? তোমরা ছোট বাচ্চাদের মতো এরকম ভাবে মারপিট করছো কেন? কোথায় বর্ষাকালে দুই যা মিলেমিশে বাড়ির কাজ করবে তা নয়, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো। এখনই বৃষ্টি শুরু হবে, সেদিকে তোমাদের কি কোনো হুঁশ আছে? এমন বলতে না বলতেই হঠাৎ করেই প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে, আর এর ফলে মুহূর্তের মধ্যেই উঠানে মেলে রাখা রূপালীর সমস্ত জামা কাপড় ভিজে যায়। আর যা দেখে সঙ্গীতা খুবই খুশি হয়ে বলে, যাক খুব ভালো হয়েছে, ভাগ্যিস আজকে আমি জামা কাপড়গুলো কাচলাম না। আজকে আমি জামা কাপড় কাচলে তোর মতো আমার জামা কাপড়গুলো বৃষ্টিতে ভিজে যেত। নে এবার কত জামা কাপড় শুকাবি শুকিয়ে নে, আজকে যেন সারা দিন বৃষ্টি হয়। এই বলে সঙ্গীতা নিজের ঘরে চলে যায়, আর রূপালী ভিজে ভিজে বৃষ্টির মধ্যেই তার সমস্ত জামা কাপড় তুলে ঘরে নিয়ে চলে যায়। আর দুই বৌমার মধ্যে এরকম ঝগড়া ঝামেলা দেখে সাগরিকা দেবী খুবই চিন্তায় পড়ে। তাই আকাশ এবং আবির দুই ছেলে ফ্যাক্টরি থেকে কাজ করে বাড়িতে এলে সাগরিকা দেবী তাদেরকে নিয়ে আলোচনায় বসে। তোদের সঙ্গে আমার খুব দরকারি কথা আছে। আমি মা হয়ে তোদের দুই ভাইকে বলছি, তোরা দুজনে তোদের সংসার আলাদা করে নে। তোদের আর এক সংসারে থাকার কোনো দরকার নেই। তোরা আলাদা ইনকাম করবি, আলাদা থাকবি, আলাদা খাবি। কারণ এখন বাড়ির দুই বউ নিজেদের মধ্যে মারপিট করা শুরু করেছে, একে অপরের গায়ে হাত তুলছে। এদের দুজনকে আর কিছুতেই এক জায়গায় রাখা সম্ভব নয়। সামান্য জামা কাপড় মেলা নিয়ে দুজনে যখন একে অপরের গায়ে হাত তুলতে পারে, তখন অন্য কোনো সময় এরা বড় দুর্ঘটনাও ঘটিয়ে বসতে পারে। শাশুড়ি মায়ের কথা শুনে সঙ্গীত এবং রূপালী দুজনেই খুবই খুশি হয়। পরের দিনই সাগরিকা দেবী লোক ডেকে তাদের বাড়িটা সমান দুই ভাগে ভাগ করে নেয়, আর সেই সাথে উঠানেও মাঝ বরাবর লম্বা পাঁচিল তুলে দেওয়া হয়। সঙ্গীত এবং রূপালী এবার নিজের নিজের আলাদা সংসারে রান্না খাওয়া করতে শুরু করে। আর বাড়ি ভাগাভাগি করার পর তারা একে অপরের মুখ দেখাও বন্ধ করে দেয়। আর এরকম ভাবেই কয়েকদিন কাটে। এরই মধ্যে 4-5 দিন ধরে একটানা বৃষ্টি হতে থাকে। এর ফলে আবির এবং আকাশ দুই ভাইয়ের ফ্যাক্টরির কাজও বন্ধ হয়ে যায়। তাই তারা দুই ভাই এখন বাড়িতেই বসে থাকে। কি গো, এভাবে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকলে চলবে? কি রান্না হবে কোনো চিন্তা করেছো? ঘরে তো কিছুই নেই, শুধু অল্প একটু চাল আর অল্প একটু ডাল পড়ে আছে। যাও বাজার থেকে তুমি কিছু সবজি আর আনাজ কিনে নিয়ে এসো তো। আমার কাছে এখন সবজি কিংবা কাঁচা আনাজ কেনার মতো টাকা নেই সঙ্গীতা, তুমি তো দেখতেই পাচ্ছ এখন আমার কাজ বন্ধ। আর এত বৃষ্টিপাতের জন্য আমাদের ফ্যাক্টরিতে জলও জমেছে, তাই মালিক আমাদের সবাইকে ছুটি দিয়েছে। যতদিন না বৃষ্টি কমছে ততদিন বাড়িতেই বসে থাকতে হবে। তুমি বরং ডাল আর ভাত রান্না করো, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। তোমার কাছে টাকা নেই মানে? তুমি আমাকে মিথ্যা কথা বলছো। তোমার কাছে টাকা নেই তাহলে তোমার ছোট ভাইয়ের কাছে টাকা কিভাবে আছে? একটু আগেই তো দেখলাম ওরা বস্তা বস্তা রেশন তুলে নিয়ে এলো। বর্ষাকালে যাতে প্রত্যেকদিন ওদেরকে দোকান বাজারে যেতে না হয় সেই জন্য তোমার ভাই বস্তা বস্তা চাল, ডাল, আলু, পেঁয়াজ, বেশি বেশি শাকসবজি আরো কত কিছু কিনে নিয়ে এলো। সেদিকে তোমার কি কোনো লক্ষ্য আছে? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা দুই ভাই একই ফ্যাক্টরিতে কাজ করি, তাই আমাদের দুই ভাইয়েরই তো কাজ বন্ধ। তাই আমার কাছে যখন টাকা নেই, আমার ছোট ভাইয়ের কাছে অত টাকা তো না থাকারই কথা। এখন আমি জানি না ওরা কিভাবে এত এত জিনিসপত্র কিনছে। তখনই পাঁচিলের অপর প্রান্ত থেকে রূপালী তাদের সব কথা শুনতে পায়। আর রূপালী তখন ইচ্ছা করে চিৎকার করে বলে ওঠে, মা এখন তো বর্ষাকাল, তাই জন্য আপনার ছেলের কাজ বন্ধ। আর এখন কতদিন এভাবে বাড়িতে বসে থাকতে হবে তার কোনো ঠিক নেই। তাই আমার বাবা মা 1 মাসের রেশনপত্র কিনে পাঠিয়ে দিয়েছে। তাই দেখে আবার অনেকের হিংসা হচ্ছে। যাক, আমার তাতে কি, এখন আমি 1 মাস দিব্যি বসে বসে খাবো, আমাদের তো কোনো চিন্তাই নেই। বল্টু, এই নে বাবা, আমি তোর জন্য চিকেন পকোড়া আর কফি বানিয়েছি, খেয়ে নে।
রূপালীর মুখে এমন কথা শুনে সঙ্গীতা আসল ব্যাপারটা বুঝতে পারে। তাই সঙ্গীতা তার স্বামীকে আর কোনো কথা বলতে পারে না। কিন্তু বল্টুকে পকোড়া এবং কফি খেতে দেখে সঙ্গীতার মেয়ে মিমি লুকিয়ে লুকিয়ে তার ছোট কাকিমাদের বাড়িতে চলে যায়। এই বল্টু, আমাকেও পকোড়া দে না। এরকম বর্ষাকালে বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খেতে আর কফি খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে পকোড়া বানানোর মতো কিছু নেই, তাই আমার মা আমাকে পকোড়া বানিয়ে দেয়নি। আমার মা আজকে ডাল ভাত রান্না করবে। এই বৃষ্টির মধ্যে ডাল ভাত খেতে কি ভালো লাগে বল? ঠিক আছে দিদি, এসো আমরা দুই ভাই বোন মিলে আজকে পকোড়া খাবো আর কফি খাবো। চলো আমরা জানলার কাছে গিয়ে বসে পড়ি, আমরা জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে মজা করে গরম গরম পকোড়া আর কফি খাবো। এই বলে বল্টু এবং মিমি দুজনেই জানালার ধারে বসে পকোড়া এবং কফি খেতে শুরু করে। আর এমন সময় সেখানে সঙ্গীতা চলে আসে। আর সঙ্গীতা সেখানে এসেই তার মেয়েকে মারধর করতে শুরু করে দেয়। এই, তোর কি খাওয়া হয় না? তুই এখানে এসে পকোড়া খাচ্ছিস? তুই কাকে জিজ্ঞাসা করে এখানে এসেছিস? তোর সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া তুই এখানে আসবি? তোর কি খাওয়া হয় না? চল বাড়ি চল বলছি। দিদি, তুমি এরকম ভাবে মিমিকে মেরো না। মিমি তো এখন ছোট, ও আমার বাড়িতে এসে পকোড়া আর কফি খেতে চেয়েছে, তাই আমি ওকে দিয়েছি। তাই বলে তুমি কি ওকে মারবে? থাক, তোকে আর বেশি দরদ দেখাতে হবে না, বুঝলি? তুই যদি আমার মেয়েকে পকোড়া আর কফি না খাওয়াস তাহলে আমার মেয়ে মরে যাবে না, আমার মেয়ে বেঁচেই থাকবে। আর তোর বাপের বাড়ি থেকে রেশন পাঠানো হয়েছে, আনাজ পাঠানো হয়েছে, তোরা খা না, আমাদের উপর অত দয়া দেখাতে হবে না। এই কি হলো? তোকে বললাম না চল বাড়িতে। বৌমা, তুমি এরকম ভাবে বাচ্চা মেয়েটাকে মারছো কেন? তোমাদের দুজনের ঝামেলায় বাচ্চাদের কি দোষ? আমাদের যে বাড়িটা ভাগাভাগি হয়েছে, সংসার ভাগাভাগি হয়েছে, সেটা তো এই ছোট ছোট বাচ্চাগুলো বোঝে না। তোমরা নিজেদের ঝামেলা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখো, বাচ্চাদের মধ্যে হিংসা সৃষ্টি করো না। থাক মা, আপনি যদি কোনো কথা না বলেন তাহলেই ভালো হবে। এখন তো আপনি আপনার ছোট বৌমাকেই সাপোর্ট করে কথা বলবেন, কারণ এখন যে আমার বরের কাজ বন্ধ হয়ে গেছে, আমার ঘরে কোনো আনাজ নেই, সবজি নেই। এখন তো আমাদের হয়ে কথা বললে আপনি তো আর এই বর্ষাকালে পকোড়া আর কফি খেতে পারবেন না। সঙ্গীতার মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে। তাই সঙ্গীতাকে তার শাশুড়ি মা কিংবা ছোট যা আর কোনো কথা বলে না। সঙ্গীতা তখনই তার বাচ্চা মেয়ের হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে চলে যায়। আর এরকম ভাবেই দেখতে দেখতে 2-3 দিন কাটে। একদিন সঙ্গীতার মামা তার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করার জন্য সঙ্গীতাদের বাড়িতে আসে। মদন বাবু সঙ্গীতার পরিবারের জন্য অনেক অনেক মিষ্টি, ফল পাকড় এবং অনেক শুকনো খাবারও নিয়ে আসে। আর যা দেখে সঙ্গীতা খুবই খুশি হয়। মা, আমার মামা এসেছিল ওনার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করতে। এই বর্ষার মধ্যে উনি এখন ওনার ছেলের বিয়ে দেবেন। আসলে আমার মামিমা তো মারা গেছে, তাই ঘর সংসার সামলানোর জন্য মামা তাড়াতাড়ি করে নিজের ছেলের বিয়ে দিতে চাইছে। আর এই নিন মা, আমার মামা ফল এনেছিল, মিষ্টি এনেছিল, তাই আপনাকে একটু দিতে এলাম। বৌমা, বলছি তুমি একটু ফল আর মিষ্টি ছোট বৌমাদের ঘরেও দিয়ে এসো, কারণ তোমার মামা তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। তাই তুমি একটু ফল আর মিষ্টি নিয়ে যাও, আর নিজে মুখেই ছোট বৌমাকে তোমার মামার বাড়িতে যাওয়ার কথা বলে দাও। আমি কাউকে কিছু দিতে পারবো না, ওর ঘরে এখন বস্তা বস্তা আনাজ, রেশনপত্র সবই আছে, তাই এই সামান্য ফল মিষ্টি না দিলেও ওর কিছু যায় আসবে না। এই বলে সঙ্গীতা সেখান থেকে চলে যায়। আর যা দেখে সাগরিকা দেবীর খুবই খারাপ লাগে। সেদিন সাগরিকা দেবী খুবই দুঃখিত হয়ে ঘুমিয়ে পড়ে। আর ভোর 5টার দিকে হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। আর সে দেখে যে তাদের বাড়ির মধ্যে জল প্রবেশ করছে, যা দেখে সাগরিকা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর সে চিৎকার করে তার ছেলে এবং বৌমাদের ডাকতে শুরু করে। আকাশ, আবির, বড় বৌমা, ছোট বৌমা, তাড়াতাড়ি বাইরে এসো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের গ্রামে বন্যা হচ্ছে, বর্ষার জল আমাদের বাড়িতে ঢুকে পড়ছে, তাড়াতাড়ি তোমরা বাইরে এসো। শাশুড়ি মায়ের চিৎকার শুনে বাড়ির সকলেই তার কাছে আসে। আর তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই আকাশ এবং আবির সকলকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ির ছাদে উঠে পড়ে। আর ছাদে গিয়ে তারা দেখে যে পুরো গ্রামটাই জলে ভর্তি হয়ে গেছে। অর্থাৎ দীর্ঘ 1 সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হওয়ার ফলে তাদের গ্রামে বন্যা দেখা দিয়েছে। আর সকলেই নিজের নিজের ঘরবাড়ি রক্ষা করার চেষ্টা করছে। সেই সাথে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য বেশিরভাগ মানুষজন নিজেদের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। চারিদিকে যে অবস্থা, আমার মনে হয় 4-5 দিনের আগে তো জল কমবে না, আমাদেরকে 4-5 দিন এভাবেই ছাদে থাকতে হবে। সঙ্গীতা, রূপালী, তোমরা নিচে যাও, আর দরকারি যা যা জিনিসপত্র আছে সেগুলো উপরে নিয়ে চলে এসো। এই শুনে সঙ্গীত এবং রূপালী দুজনেই একসঙ্গে নিচে চলে যায়। আর তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ছাদে নিয়ে চলে আসে। সেই সাথে তাদের দরকারি জিনিসপত্রগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই দুই বৌমা মিলে সেগুলো সুরক্ষিত জায়গায় রাখার চেষ্টা করে। আর দুপুরবেলার দিকে সকলেরই প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়, কিন্তু এখন রান্না
বান্না করার মতো অবস্থা থাকে না। আমার রান্নাঘরে অনেক কিছু শুকনো খাবার আছে, আমি ওই শুকনো খাবারগুলো নিয়ে আসছি, আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। আমার রান্নাঘরেও কালকে রাতে রুটি তরকারি পড়ে আছে, আমিও ওগুলো নিয়ে আসছি, সবাই মিলে খেতে পারবো। এই বলে সঙ্গীতা এবং রূপালী নিজের রান্নাঘর থেকে খাবার নিয়ে চলে আসে, আর সেই খাবারগুলো তারা পরিবারের সকলে মিলেমিশে ভাগ করে খেয়ে নেয়। এভাবেই বিপদের সময় তারা দুই যা একে অপরের সঙ্গে ঝগড়া না করে একে অপরের পাশে দাঁড়ায়, আর যা দেখে সঙ্গীতা দেবী এবং তার দুই ছেলে খুবই খুশি হয়। দেখতে দেখতে 3 দিন পর বন্যার জল কমে যায়, আর সকলের বাড়ি থেকে জল বাইরে বেরিয়ে যায়। এর ফলে সবাই নিজের ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করে। সঙ্গীতা এবং রূপালীও কোন রকম ভাগাভাগি না করে একসঙ্গে তাদের পুরো বাড়িটা পরিষ্কার করতে শুরু করে। ছোট, আমরা এই কয়দিন কত সুন্দর সবাই মিলে এক জায়গায় থেকেছি, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, ঝামেলা হয়নি, কিচ্ছু হয়নি। আমরা যদি সবাই মিলে সারা জীবন এরকম একসঙ্গে মিলেমিশে থাকি তাহলে কেমন হয় বলতো? আমিও সেটাই ভাবছিলাম দিদি। আর শাশুড়ি মা কিংবা আমাদের স্বামীরা কখনোই কিন্তু আলাদা থাকতে চায় না, শুধুমাত্র আমাদের ঝগড়ার কারণেই ওরা আলাদা আলাদা থাকতে বাধ্য হয়েছে। চলো আমরা আবার আগের মতো হয়ে যাই, আমরা আর কখনো নিজেদের মধ্যে ঝামেলা করব না। দুই বৌমার এমন কথা শুনে তাদের শাশুড়ি মা এবং স্বামীরা খুবই খুশি হয়। সেদিন থেকে তারা দুই বউ আবার একসঙ্গে একই সংসারে মিলেমিশে থাকতে শুরু করে। সেদিন দুই বৌমা বাড়ির সকলের জন্য গরম গরম খিচুড়ি এবং ডিম ভাজা রান্না করে, আর তারা সকলে একসঙ্গে বসে বর্ষার মধ্যে মজা করে খিচুড়ি খায়।